আমন্ত্রণ নিউজ 24 সংবাদে সাথে আছি আমি সারা মেহজাবিন। সরকারের স্থায়িত্বের জন্য এমপিদের আস্থা ভোটে একমত বেশিরভাগ রাজনৈতিক দল। এজন্য সংবিধানে এমপিদের স্বাধীনতা সংক্রান্ত ৭০ অনুচ্ছেদ সংশোধনের পক্ষে বিএনপি, জামায়াত, এনসিপি। এছাড়া সংসদে নারী আসন ১০০ করার পক্ষে মত দিয়েছে বিএনপি, এনসিপি সহ বেশিরভাগ দল। তবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে স্থানীয় নির্বাচন চায় না বিএনপি। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় দফা বৈঠকে এসব কথা জানান দলগুলোর প্রতিনিধিরা। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ৩০টি রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক। এতে সংবিধান ও নির্বাচন ব্যবস্থার সুনির্দিষ্ট 4টি বিষয় নিয়ে আলোচনায় অংশ নেন রাজনীতিবিদরা। বৈঠকের শুরুতে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, সব রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতেই জুলাই সনদ করতে চায় কমিশন। যে সমস্ত বিষয়ে প্রায় কাছাকাছি মতামত আছে বা সামান্য আলোচনা দরকার ঐকমত্য তৈরির জন্য, সেগুলোকে আমরা চিহ্নিত করে আমরা ঐকমত্য কমিশন সেগুলো আলাদা আলাদাভাবে দলের সঙ্গে আলোচনা না করে সকলে মিলে আলোচনা করার কথা বিবেচনা করেছি আমরা। আলোচনার প্রথমে সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধনের বিষয়ে মত দেন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। অর্থ বিল, আস্থা ভোট ও সংবিধান সংশোধন ছাড়া অন্য যে কোনো বিষয়ে সংসদ সদস্যরা দলীয় সিদ্ধান্তের বিপক্ষে ভোট দিতে পারবে বলে অভিমত জানায় বিএনপি ও জামায়াত। এ বিষয়ে কিছুটা ভিন্নমত রয়েছে এনসিপি ও গণসংহতি আন্দোলনের। অর্থ বিল, নো কনফিডেন্স এবং সংবিধান চেঞ্জ, এই তিনটা বিষয় ছাড়া আর সকল বিষয়ে একজন পার্লামেন্ট মেম্বার তার দলের বিপরীতে চাইলে অপিনিয়ন দিতে পারবেন। তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ ও দায়িত্ব নিয়ে ভিন্নমত জানায় বিএনপি, জামায়াত ও এনসিপি। এই সরকারের মেয়াদ ৩ মাস চায় বিএনপি এবং স্থানীয় সরকার নির্বাচন এই সরকারের অধীন হবে না বলে মত দেয় দলটি। তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ 3 মাস থাকাই উচিত এবং স্থানীয় সরকার নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের এখতিয়ারের মধ্যে না থাকাই উচিত। জাতীয় নির্বাচন যেহেতু দল নিরপেক্ষ সরকারের অধীনে হোক, এটা সবাই চায়। স্থানীয় সরকার নির্বাচন যদি দল নিরপেক্ষ সরকারের অধীনে হয় সেটা ভালো হবে, কিন্তু আরো কিভাবে টেকনিক্যাল দিকগুলো এগুলো নিয়ে আমাদের আলোচনা করতে হবে। সংসদের নিম্নকক্ষে নারী আসন ১০০ করার পক্ষে মত দেয় বেশিরভাগ দল। তবে তাদের নির্বাচন পদ্ধতি নিয়ে ভিন্নমত দেখা যায় দলগুলোর মধ্যে। আগামী পার্লামেন্টে প্রত্যেক দল থেকে অন্ততপক্ষে ২০% নারী প্রার্থী দিতে হবে। জাতীয় নিরাপত্তা, সংবিধান সংশোধন এবং রাষ্ট্রপতি নির্বাচনের ব্যাপারে প্রধানমন্ত্রী বা সংসদের এখতিয়ার, এটা আপাতত এটা ওপেন থাকছে, দলগুলো আলোচনা করবেন। সব সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বিরোধী দল থেকে হবে জাতীয় ঐকমত্য কমিশনের এমন প্রস্তাবের বিপক্ষে মত দিয়েছে বিএনপি। দলটি মনে করে কিছু কমিটির সভাপতি বিরোধী দল থেকে হতে পারে। জামায়াত সংসদীয় কমিটির অর্ধেক চায় বিরোধী দল থেকে। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। প্রয়োজনীয় সংস্কার শেষে রমজানের আগে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন চায় জামায়াত। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এমনটাই জানান জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। তবে কোনোভাবেই এপ্রিলের পরে নির্বাচন চায় না দলটি। এ সময় জামায়াতের নিবন্ধন বাতিলের প্রসঙ্গে তিনি বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাদের নিবন্ধন বাতিল করা হয়েছিল। তবে আদালতের রায়ে নিজেদের অধিকার ফিরে পেয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি। আমরা ন্যায় বিচার চাই এবং আমরা কোনো বৈষম্য সমাজের কোথাও দেখতে চাই না। যদি এটা নিশ্চিত করতে হয় তাহলে অবশ্যই গুরুত্বপূর্ণ সংস্কার সম্পন্ন করে সরকারের প্রধান যিনি তার ঘোষিত সময়ের ভিতরে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করতে হবে, যেখানে জনগণ ভোট দিবে এবং ভোটের যথাযথ প্রতিফলন দেখতে পাবে। দ্রুত বাস্তবায়নযোগ্য সংস্কারগুলো আগস্ট মাসের মধ্যে শেষ করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আর যারা না বুঝে সরকারের সমালোচনা করছেন তাদের মানসিকতা সংস্কারের প্রয়োজন বলেও মন্তব্য তার। বিকেলে ফৌজদারি কার্যবিধি সংশোধনী অধ্যাদেশের খসড়ার উপর মতবিনিময় সভায় এসব কথা বলেন আইন উপদেষ্টা। বাস্তবায়নযোগ্য যে সংস্কার আছে, প্রায় শতাধিক আশু বাস্তবায়ন সংস্কার আমরা আইডেন্টিফাই করেছি। আইডেন্টিফাই করার পর আমরা কিন্তু এটা ইমপ্লিমেন্ট করার কাজ শুরু করেছি। আমরা খুব অচিরেই লিগাল এইড সার্ভিস অ্যাক্ট আছে এবং সিআরপিসি আপনারা আজকে শুনলেন সেটা করতে যাচ্ছি। রুম আইনের উপর 2টা কনসালটেশন হয়েছে। এই যে কয়েকটা আইনের কথা বললাম, এগুলি কিন্তু আগামী 1 মাসের মধ্যে সম্পন্ন হয়ে যাবে। অবশেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিজের গুমের অভিযোগ দাখিল করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এতে আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 7 জনকে। ট্রাইব্যুনালের কাছে ন্যায় বিচার চান সালাউদ্দিন আহমেদ। জানান, বিএনপি সরকার গঠন করলেও পলাতক স্বৈরাচারের বিরুদ্ধে বিচার অব্যাহত রাখবে। 2015 সালের 10 মার্চ রাজধানীর উত্তরা থেকে গুম হন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। 60 দিনের বেশি সময় নিখোঁজের পর ভারতের মেঘালয়ের শিলংয়ে পুলিশ তাকে উদ্ধার করে।
সালাউদ্দিনকে আটক করার পর বৈধ নথিপত্র ছাড়া ভারতে প্রবেশের অভিযোগে মামলা করে মেঘালয় পুলিশ। 2018 সালে খালাস পান সালাউদ্দিন, আর আপিলে খালাস পান 2023 সালের 28 ফেব্রুয়ারি। আদালত তাকে দেশে ফেরত পাঠানোর নির্দেশ দেন। গেল বছরের 5 আগস্ট গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হলে দেশে ফিরে আসেন সালাউদ্দিন। সক্রিয় হন বিএনপির রাজনীতিতে। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে গুমের বিচার চেয়ে অভিযোগ দাখিল করেন বিএনপির এই আলোচিত নেতা। অভিযোগপত্রে শেখ হাসিনাকে করা হয়েছে প্রধান আসামি। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক 2 আইজিপি সহ 7 জনকে আসামি করা হয়েছে। পরে গণমাধ্যমকে সালাউদ্দিন আহমেদ বলেন, তথ্য উপাত্ত সংগ্রহে সময় লাগার কারণে অভিযোগ দাখিল করতে দেরি হয়েছে। রাজনৈতিক বিভিন্ন কার্যক্রম, সংস্কার কার্যক্রম এগুলো নিয়ে এত ব্যস্ত সময় আমার কাটাতে হয়েছে যে আমি আসলে নিজের জন্য আলাদাভাবে কোনো সময় বের করতে পারিনি এতদিন। আর তথ্য উপাত্ত সংগ্রহ করা এবং আইনজীবীদের সাথে আলাপ করে একটা খুব ভালো মতো ড্রাফট রেডি করে জমা দেয়া, যাতে করে এই মামলাটা আমরা প্রমাণ করতে পারি, সেটার জন্য একটু সময় লাগে। বিএনপি সরকার গঠন করলে শেখ হাসিনার বিরুদ্ধে বিচার অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন সালাউদ্দিন আহমেদ। অবশ্যই সেটা শুধু বিএনপির প্রতিশ্রুতি নয়, এই জাতির আকাঙ্ক্ষা, জুলাই আগস্টের শহীদদের রক্তের আকাঙ্ক্ষা, সমগ্র জাতির প্রত্যাশা, এই জনগণের প্রত্যাশা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের অভিযোগটি আজকেই তদন্ত কমিটির কাছে পাঠানো হবে বলে জানান চিফ প্রসিকিউটর। বলেন, এই অভিযোগ বিচার কাজকে আরো ত্বরান্বিত করবে। এটা অনেকটা বিলেটেড স্টেজে দায়ের করেছেন। আমরা আশা করেছিলাম যে অনেক আগে এটা আসবে, যেহেতু এটা খুবই আলোচিত ঘটনা। আমরা অভিযোগটা নিয়েছি, তাৎক্ষণিকভাবে আমরা আজকে এটা তদন্ত সংস্থার কাছে পাঠিয়ে দেব। তারা তদন্তপূর্বক দ্রুত ব্যবস্থা নেবেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এর আগে বিএনপি নেতাকর্মীদের গুম খুনের বিচার চেয়ে অভিযোগ দাখিল করা হয়েছে। গুমের শিকার অনেক ব্যক্তি সরাসরি মামলাও করেছেন। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারত সরকারকে আরেক দফা চিঠি দেবে ঢাকা, এমনটাই জানিয়েছে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। বলেন, আগের চিঠির কোনো জবাব দেয়নি ভারত। বলেন, ভারতের পুশিন ঠেকানো সম্ভব হচ্ছে না, তবে এ বিষয়ে দেশটির সাথে চিঠি আদান প্রদান হচ্ছে। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সব কথা জানান তিনি। বলেন, ভারতের তালিকা অনুযায়ী অনেককেই ফেরত নেওয়া হয়েছে। এ বিষয়ে একটি কনসিউলার ডায়ালগও হতে পারে। ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলের কারণে বাংলাদেশের কোনো সমস্যা হচ্ছে না বলেও জানান উপদেষ্টা। আর পুশিনের ব্যাপারে যেটা হচ্ছে, সেটা তো আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে, পুশিন হচ্ছে, এবং সেটাকে তো ফিজিক্যালি ঠেকানোর মতো তো সম্ভব না আসলে। আমরা এছাড়া চেষ্টা করছি যে কনসুলার ইস্যুস নিয়ে আমাদের একটা মেকানিজম আছে, সেটাকে ব্যবহার করে এই জিনিসটাকে আমরা একটু নিয়মের মধ্যে নিয়ে আসতে পারি কিনা সেই চেষ্টা করছি। আমরা আজকে অথবা আগামীকাল একটা চিঠিও আমরা দেবো। এই ফ্যাক্টরটাকে কখনোই মেনে নেওয়া হবে না যে গুলি করে মানুষ মেরে ফেলা হবে সীমান্ত, কারণ এটা পৃথিবীর আর কোনো সীমান্ত নেই। কোটি কোটি টাকার হিসাব বোঝেন না খেটে খাওয়া মানুষ, একেবারেই জানেন না বাজেট মানে কি। তাদের কাছে বাজেট কেবলই জিনিসপত্রের দাম বাড়া বা কমা। প্রান্তিক মানুষের চাওয়া কেবল একটু স্বস্তিময় জীবন, যাতে পরিবার পরিজন নিয়ে কিছুটা ভালোভাবে বেঁচে থাকতে পারেন তারা। বাজেট পরবর্তী সাধারণ মানুষের ভাবনা জানাচ্ছেন অন্তরা বিশ্বাস, ছবি তুলেছেন আসাদুজ্জামান কামন। 60 বছরের মোজারা খাতুনের কাছে বাজেট দেয়া না দেয়ার তেমন কোনো অর্থ নেই। এত বছরের জীবনে তাকে কেউ বাজেট নিয়ে কোনো প্রশ্ন করেনি। তবে হ্যাঁ, জিনিসপত্রের দাম কমলে ভালো হয় বলে মনে করেন তিনি। আমরা সরকারের কাছে উপটোচন চাই, বালা চাই, কমটি চাই, আমরা যে খাইতে পারি গরিব মানুষ। মোজারা খাতুনের ছেলে মোহাম্মদ গুলজার। বাজেট সম্পর্কে স্পষ্ট ধারণা নেই তারও। কেবল ভাবছেন বাজেটের কারণে নিজের চাষ করা সবজি কম দামে বিক্রি করতে হলে ভীষণ বেকায়দায় পড়বেন তিনি। 80 টাকা জানা ওটা, আবার 70 টাকা জানা ওটা, সীমিত ভাবে 40 টাকা 50 টাকা মাঝে থাকে। ফাতেমা বেগমও সাফ জানিয়ে দিলেন, বাজেটের মতো ইংরেজি শব্দের অর্থ তিনি বুঝতে পারছেন না। আমি একটা বুঝি না, আমি জানি না। তাদের মতো খেটে খাওয়া বেশিরভাগ মানুষই বোঝেন না বাজেটের মানে। তবে সরকার বলছে এই সব মানুষদের জীবন মানের উন্নয়ন করতেই এবারের বাজেট। এই বাজেট দিয়ে তারা দূর করতে চান বৈষম্য। তাই এবারের বাজেটে দরিদ্রদের জন্য মাথাপিছু বরাদ্দ বাড়াতে যাচ্ছে সরকার। বয়স্ক ভাতা 600 টাকা থেকে বাড়িয়ে করা হবে 650 টাকা। বিধবা ও স্বামী নিগৃহীত নারীদের ভাতা 550 থেকে 650, প্রতিবন্ধী ভাতা 850 থেকে 900, মা ও শিশু সহায়তা ভাতা 800 থেকে 850
550 আর অনগ্রসর জনগোষ্ঠীর ভাতা 650 টাকা করার প্রস্তাব দিয়েছেন অর্থ উপদেষ্টা। তবে এসব বিষয়ে জানা নেই অধিকাংশেরই। কেবল জানেন জিনিসপত্রের দাম কমলে তারা খুশি। আমাদের এলাকার মানুষ হচ্ছে খেটে খাওয়া মানুষ, কৃষক। সরকারে কি দিচ্ছেন না দিচ্ছেন আমরা তো জানি না। কি চাই আমরা দিলবো, আমরা চাইলে না, আমরা পানি পাই না আর কি। বিশেষ করে আমরা যা এলাকার আমরা কৃষি মানুষ, খাদ্যের দামগুলো একটু কমুক, জিনিসপত্রের দাম কম হলে সবচেয়ে ভালো। অর্থ উপদেষ্টা জানিয়েছেন খাদ্যবান্ধব কর্মসূচির অধীনে সহায়তা পাচ্ছে 50 লাখ পরিবার। এবারের বাজেটে তিনি আরো 5 লাখ পরিবারকে এই সহায়তার অধীনে আনতে চান। খেটে খাওয়া এইসব মানুষদের এত কিছু নিয়ে মাথা ব্যথা নেই। তাদের শুধু একটাই চাওয়া, যেন শান্তিতে তারা এই জীবনটাকে যাপন করতে পারেন। তাদের চাওয়া জিনিসপত্রের দাম একটু কমুক। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। এবার সাভলন কোরবানির হট আপডেট। জমে উঠেছে রাজধানীর কোরবানির পশুর হাট। হাটে রয়েছে পর্যাপ্ত গরু, ক্রেতার সংখ্যাও বাড়ছে। বিক্রেতারা বলছেন ঈদের 2 দিন আগ থেকে বিক্রি বাড়বে। কয়েকদিন টানা বৃষ্টির পর আজ রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, তাই বাড়ছে রাজধানীর পশুর হাটগুলোতে ক্রেতার সংখ্যা। গত কয়েকদিনের তুলনায় বেড়েছে গরু বিক্রির পরিমাণও। রাজধানীর বিভিন্ন হাটে বাড়ছে গরুর সংখ্যা। পশু সরবরাহ, দাম এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে ক্রেতাদের মধ্যে দেখা যাচ্ছে মিশ্র প্রতিক্রিয়া। যাদের বাজেট বেশি তারা পছন্দ মতো গরু পেলেও 1 থেকে 1.5 লাখ টাকা বাজেট নিয়ে পছন্দ মতো কোরবানির পশু পাচ্ছেন না ক্রেতারা। গরুর দাম বাজার অনুযায়ী একটু বেশি হচ্ছে, আর ছোট গরুর দাম, মাঝারি গরুর দামগুলো বেশি। গরুর দাম বাড়তি চাচ্ছে, কেউ গরুর দাম ছাড়তেছে না। এখন যেটা মনে হচ্ছে গরুর দাম অনেক বাড়তি, হয়তো বা আরো 2-1 দিন গেলে হয়তো ছাড়তে পারে। ব্যাপারীরা বলছেন বেচাকেনা এখনো জমে ওঠেনি, তবে ঈদ যত ঘনিয়ে আসবে বাড়বে গরু বিক্রির পরিমাণ। গরুর দাম তো দামই তো কর না, গরু খদ্দের এসে দাম চলে ঘুরে চলে যায়। আশা করছি আজকে থেকে মানে কিছুটা বেচাকেনা হালকা পাতলা শুরু হবে, যদি বৃষ্টি না হয়। আর যদি বৃষ্টি হয় তাহলে আর হবে না। শনিবারে তো ঈদ 7 তারিখে, তবে বুধ, বৃহস্পতি, শুক্র ইনশাল্লাহ বেচাকেনা শেষ হয়ে যাবে। চুরি, ছিনতাই ও জাল টাকা প্রতিরোধে হাটগুলোতে নানা ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া হাটে চাঁদাবাজি ও এক হাটের পশু অন্য হাটে নেয়া থামাতে হাট এলাকায় নজরদারি বৃদ্ধি করেছে র্যাব। ঈদুল আজহাকে কেন্দ্র করে 3টি স্তরের নিরাপত্তা বিধান করার জন্য পরিকল্পনা গ্রহণ করেছি। আপনারা জানেন যে গাবতলী গরুর হাট বাংলাদেশের ওয়ান অফ দ্য বিগেস্ট গরুর হাট। তো এই হাটকে কেন্দ্র করে আমরা মূলত অলরেডি ওয়াচ টাওয়ার এবং কন্ট্রোল রুম স্থাপন করেছি। এছাড়া অজ্ঞান পার্টি, যে কোনো ধরনের নাশকতা ও জাল টাকা প্রতিরোধেও র্যাবের কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে বলেও জানায় সংস্থাটি। জুবার সানি, নিউজ 24, ঢাকা। জীবনে প্রতিদিন, প্রতি মুহূর্তে জীবাণুমুক্ত থাকার কন্ট্রোল হাতে রাখি বলেই আমরা নিশ্চিন্ত। সাভলন, জীবাণুমুক্ত প্রতিদিন। প্রস্তাবিত বাজেট জনবান্ধব ও ব্যবসা বান্ধব হয়েছে বলে দাবি করেছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। বাজেটোত্তর সংবাদ সম্মেলনে তিনি জানান, কালো টাকা সাদা নয়, বাজেটে অপ্রদর্শিত আয়ের ব্যাপারে কিছুটা ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়েছে। এ সময় 4 উপদেষ্টা জানান, সমন্বিত কাজের মাধ্যমে অর্থনীতি এগিয়ে নিতে সহজ করা হয়েছে ব্যবসায়িক কর্মকাণ্ড। মনোযোগ দেওয়া হয়েছে প্রত্যক্ষ এবং প্রাতিষ্ঠানিক কর আদায়ের ব্যাপারে। নিত্য প্রয়োজনীয় পণ্যের ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নেও গুরুত্ব দেওয়া হয়েছে প্রস্তাবিত বাজেটে। মূল্যস্ফীতির লাগাম টানা, বিনিয়োগ বাড়ানো, ভেঙে পড়া ব্যাংকিং ব্যবস্থা সহ নানা চ্যালেঞ্জ সামনে রেখে 2025-26 অর্থ বছরের জন্য 7,90,000 কোটি টাকার বাজেট দিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। রীতি মেনে বাজেট ঘোষণার পরদিন গণমাধ্যমের মুখোমুখি তিনি সহ গুরুত্বপূর্ণ উপদেষ্টারা। সূচনা বক্তব্যে বিদ্যমান কর বিন্যাসে অসঙ্গতি আর অসামঞ্জস্যতার কথা স্বীকার করেন পরিকল্পনা উপদেষ্টা। জানান, কাঠামোগত কারণে রাজস্ব বাড়ানো যাচ্ছে না। আমাদের যে রাজস্ব সংগ্রহের বড় দুর্বলতা আছে আমরা স্বীকার করি, সেটা এই বাজেটেরই সবচেয়ে টানাপোড়েনের ক্ষেত্রে সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে চাহিদা এত বেশি, কিন্তু বাজেটের রাজস্ব আয় বাড়াতে পারছি না। সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের প্রত্যাশা, মূল্যস্ফীতি 6.5% নামিয়ে আনার কথা বলা হলেও এটি আরও কমবে। আর জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর চেয়ারম্যানের দাবি, নিত্য প্রয়োজনীয় খুব বেশি পণ্যে কর বসানো হয়নি।
আমাদের মনিটারি পলিসিটাকে আমরা টাইট করে রাখছি। আমরা আগামীতে এটার ইন্টারেস্টটা কমিয়ে আনবো যখন ইনফ্লেশনটা 7%-এর নিচে নেমে যাবে। আমরা আশাবাদী এটা জুলাই, অগাস্ট, সেপ্টেম্বরের মধ্যেই আমরা সেখানে যেতে পারবো। খুব বেশি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র নাই, নিত্য প্রয়োজনীয়গুলো সবগুলো আমরা খুবই কেয়ারফুলি এগুলোকে আমরা বরং চেষ্টা করেছি কমানোর জন্য। বাণিজ্য উপদেষ্টা বলেন, গতানুগতিক খরচের সাথে সক্ষমতা তৈরির দলিল এই বাজেট। আর জ্বালানি উপদেষ্টা বলেন, সব বিভাগের সমন্বয়ে অর্থনীতি এগিয়ে নেওয়ার কাজ করছে সরকার। গতানুগতিক যে খরচগুলো আছে এর সাথে আপনার জাতীয় সক্ষমতা তৈরি করার একটা দলিল। এখন আমরা যেটা চেষ্টা করছি একটা সবাই মিলে একটা পরিকল্পিত উন্নয়ন চেষ্টা করছি এবং আমরা এইসব টেমপ্লেট গুলো এস্টাবলিশ করে যাচ্ছি। বাজেট বাস্তবায়নযোগ্য দাবি করেন অর্থ উপদেষ্টা, বলেন বিপ্লবী বাজেট প্রণয়ন সম্ভব নয়। কালো টাকা কিন্তু এটা ঠিক কালো টাকা না, আমরা কিন্তু অপ্রতিষ্ঠিত টাকা কোনো কারণ যদি আপনার কাছে থাকে, শুধু ফ্ল্যাটের ব্যাপারে একটা বিধান দেওয়া হয়েছে। দারুণ বিপ্লবী একটা বাজেট দিয়ে দেবো, দারুণ একটা রেভিনিউ আনবো, সম্ভব না। তো সার্বিকভাবে আমি মনে করি এটা ভালো মন্দ আছে, তবে আমি মনে করি যে আমরা এটা একটা জনবান্ধব, ব্যবসা বান্ধব। চ্যালেঞ্জের মুখে বাজেট হওয়ায় সমালোচনার পাশাপাশি সরকারের প্রতি সহযোগী এবং সহানুভূতিশীল হওয়ার আহ্বানও জানান ডক্টর সালেউদ্দিন। এখানে মূল্যস্ফীতি নিয়ে আসছে। মুরসালিন হক জুনায়েদ, নিউজ 24, ঢাকা। আগের লুটপাটের অর্থনীতিকে সামনে রেখেই 2025-26 অর্থ বছরের বাজেট পেশ করা হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। মঙ্গলবার জাতীয় বাজেট নিয়ে দলীয় প্রতিক্রিয়া জানাতে বাংলা মোটরের এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে একথা বলেন। এই বাজেট থেকে বা এই অর্থনৈতিক পলিসি থেকে আসলে যে কর্মসংস্থান বৃদ্ধি হবে বা বেকার সমস্যা নিরসন হবে, কার্যকর হবে, সেটা আমরা মনে করছি না। শিক্ষা, স্বাস্থ্য এবং বিজ্ঞান প্রযুক্তি খাতেও তেমন নতুনত্ব নেই, বরং শিক্ষায় ন্যূনতম 2% জিডিপি 2% বরাদ্দ থাকাটা আমরা উচিত বলে মনে করছি। এই সময় সেটা 1.7% হয়েছে। প্রস্তাবিত বাজেট চলমান অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম নয় বলে মনে করছে বেসরকারি উন্নয়ন সংস্থা সিপিডি। তাই অর্থ উপদেষ্টাকে বাজেট পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি। বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ রাখাকে জুলাই আন্দোলনের সাথে সাংঘর্ষিক বলছে সিপিডি। মঙ্গলবার বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে এসব বিষয় তুলে ধরা হয়। প্রবৃদ্ধির বদলে জনগণকে গুরুত্ব দিয়ে সামগ্রিক উন্নয়নকে প্রাধান্য দেওয়ার কৌশল ইতিবাচক, তবে সেই লক্ষ্য পূরণে পর্যাপ্ত বরাদ্দ না রাখার সমালোচনা করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। কিছুটা হলেও ব্যাহত করবে। বাজেটে বেশ কিছু ভালো উদ্যোগ থাকলেও সামগ্রিকভাবে চলমান অর্থনৈতিক সংকট আমলে নেওয়া হয়নি অভিযোগ সিপিডির। মঙ্গলবার বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে এসব বিষয় তুলে ধরা হয়। বাজারের এফিসিয়েন্সি, দক্ষতা না বাড়লে সবকিছু একসাথে যদি কাজ না করে তাহলে আপনার এই পলিসিটা খুব কার্যকরী হয় না। বাজেটে কালো টাকা সাদা করার সুবিধা রাখার সিদ্ধান্তের কড়া সমালোচনা করে সিপিডি বলছে, এতে সৎ করদাতারা নিরুৎসাহিত হবে, সমাজে বাড়বে বৈষম্য। এমন সিদ্ধান্ত জুলাই আন্দোলনের সাথে পুরোপুরি সাংঘর্ষিক। প্রবৃদ্ধি বলি, রেভিনিউ ইনকাম বলি, ঋণের যে মাত্রা বৃদ্ধি সেটা বলি, সেগুলো নিয়ে কিন্তু বাস্তবায়নের দিক থেকে এটা একটা বড় সমস্যা হবে বলে আশঙ্কা করছি। সংস্থাটি বলছে, করমুক্ত আয়ের যে সীমা নির্ধারণ করা হয়েছে তা আগামীতে মূল্যস্ফীতি আরো বাড়িয়ে দিতে পারে। সেই সাথে প্রস্তাবিত কর কাঠামো নিম্নবিত্ত মানুষের কর হার বাড়িয়ে দিবে, সুবিধা পাবে ধনীরা। সবার একই রকম ইনকাম না, আবার একই রকম ভাবে তারা সরকারি সেবাগুলি নিয়ে থাকে না। তো সুতরাং একভাবে যদি সবাইকে আমি ক্যাটাগরাইজ করি, একইভাবে তাদের উপরে কর ভারটা দিই, তাহলে তো সেটা বৈষম্যের দিক থেকে যুক্তিযুক্ত হলো না, বৈষম্যমূলকই রয়ে গেল। শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি খাতে উন্নয়ন ব্যয় কমানোর উদ্বেগ প্রকাশ করেছে সিপিডি। সামগ্রিকভাবে যদি বিচার করেন। মরিয়ম আজিজ মরিন, নিউজ 24, ঢাকা। আর মাত্র 3 দিন পরই ঈদুল আজহা, তাই তো স্বজনদের সঙ্গে ঈদ উদযাপনে রাজধানী ছাড়ছে মানুষ। ঈদযাত্রার চতুর্থ দিনে যাত্রীদের পদচারণায় মুখর ছিল কমলাপুর রেলওয়ে স্টেশন। ট্রেনের শিডিউল বিপর্যয় ও ভোগান্তি না থাকায় বেশ স্বস্তিতে যাত্রীরা। ঈদযাত্রা নির্বিঘ্নে বাড়তি সতর্কতা সহ বিশেষ ব্যবস্থা নিয়েছে রেল কর্তৃপক্ষ। প্রায় প্রতিটি ট্রেন স্টেশন থেকে নির্ধারিত সময় ছেড়ে যাচ্ছে। ট্রেনে উঠতে চিরাচরিত সেই হুড়োহুড়ি ঠেলাঠেলিও নেই। পাশাপাশি ছাদে চড়ে ঝুঁকিপূর্ণ ভ্রমণের চিত্র চোখে পড়েনি। এই দৃশ্য কমলাপুর রেলওয়ে স্টেশনের।
ঈদ ঘনিয়ে আসায় স্বজনদের সঙ্গে ঈদ উদযাপনে রাজধানী ছাড়ছে মানুষ। লম্বা ছুটি থাকায় এবারের ঈদযাত্রায় ভোগান্তি কম, এতে খুশি ঘরমুখো মানুষ। বাসের থেকে খুবই ভালো, বাসে এখন অনেক অ্যাক্সিডেন্ট হচ্ছে, এই জন্য আমি ট্রেন যাত্রাটাই বেশি ভালো মনে করি। বাস টাস অনেক জ্যাম থাকে, কিন্তু ট্রেনে তো এত জ্যাম থাকে না, ভিড় থাকলে অনেক আরামে যাওয়া যায়। জার্নিটা হচ্ছে খুবই কমফোর্টেবল, আরামে যাওয়া যায়। যেহেতু লম্বা একটা জার্নি করা হবে, সেক্ষেত্রে কিছুটা হাঁটাহাঁটি করা যাবে, কোনো ঝামেলা হয় না, এটা বেটার, ট্রেনে জার্নিটা বেটার। কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার মোহাম্মদ সাজিদুল ইসলাম বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বাড়তি সতর্কতা সহ বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। বিনা টিকিটে যাত্রী প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ রোধে ব্যাপকভাবে চেকিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ঈদযাত্রায় বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যেগুলো সুষ্ঠু এবং নিরাপদ ট্রেন পরিচালনার স্বার্থে বিভাগীয় কন্ট্রোল অফিস এবং জোনাল কন্ট্রোল অফিসে সমূহে মনিটরিং সেল গঠন করা হয়েছে। এছাড়া ট্রেনে নিরাপত্তার জন্য গভর্নমেন্ট রেল ও পুলিশ নিয়োজিত আছে। এছাড়া ঘরমুখো মানুষের সুবিধার্থে বুধবার থেকে স্পেশাল আরও 5 জোড়া ট্রেন চলাচল করবে। তাওহিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা। এই ছিল সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।